সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি মানসকান্তি শ্যাম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা পরম করুণাময় কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নবদান বই এই চ্যাপ্টার নিয়েই আলোচনা করব। আমরা ইতিপূর্বে লেনদেন, জাবেদা এবং খতিয়ান এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছি। তোমরা প্রত্যেকেই সেই ক্লাসগুলো ফলো করেছিলে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নবদান বই নিয়ে আলোচনা করব। আমি আশা করছি তোমরা প্রত্যেকেই বই, খাতা এবং কলম নিয়ে উপস্থিত হয়েছ। তার কথা না বাড়িয়ে চলো আমরা নবদান বই সম্পর্কে জেনে নিই। প্রথমেই জানতে হবে নগদান বই কি বা কাকে বলে। নগদান বই হচ্ছে সেই বই যেই বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলোই অন্তর্ভুক্ত করা হয়, যেই বইতে ধারে বা বাকিতে লেনদেন অন্তর্ভুক্ত করা হয় না, অর্থাৎ কেবলমাত্র নগদ লেনদেনগুলোই অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা নগদান বই সম্পর্কে জানলাম এটা কি। এখন এটা কেন প্রস্তুত করতে হবে? একটা কারবার প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠানে এই নগদান বইয়ের প্রয়োজনীয়তাটা কি বা এর গুরুত্বটা কতটুকু, এটা সম্পর্কে না জানলেই নয়। তোমরা জেনেছ খতিয়ান করার সময় আমরা প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদা খতিয়ান করেছি। সেক্ষেত্রে আমরা নগদান হিসাব নামক কতগুলা হিসাব করেছিলাম। তো এখন এই নগদান বই থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত। আমার হাতে নগদের পরিমাণ কত। একটা কারবার প্রতিষ্ঠান হিসেবে বা একটা কারবার প্রতিষ্ঠানের মালিক হিসেবে আমাদের হাতে নগদের পরিমাণ প্রতিনিয়তই জানার প্রয়োজন পড়তে পারে, জানার প্রয়োজন হতে পারে। তো তখন আমাদেরকে এই নগদান হিসাব সহযোগিতা করবে। আমার হাতে নগদ বা উদ্বৃত্ত কত আছে কিংবা ব্যাংক জমার পরিমাণ কত আছে তা তাৎক্ষণিকভাবে জানার জন্য আমার নগদান বই প্রস্তুত করা খুবই জরুরি। এছাড়াও আমার হিসাবে তছরূপ যাতে না হয়, অপচয় যাতে না হয় এবং প্রয়োজন সময় অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী যখন আমার সেই উদ্বৃত্ত জানার প্রয়োজন পড়তে পারে এবং সেই সঠিক উদ্বৃত্ত জানার জন্য আমাদেরকে নগদান বই করতে হয়। এবার আসি আমরা নগদান বই কত প্রকার। নগদান বই হচ্ছে 4 প্রকার। কি কি? 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। তোমাদের সিলেবাসে 1 ঘরা, 2 ঘরা এবং 3 ঘরা নগদান বই পর্যন্তই রয়েছে। খুচরা নগদান বইটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা নগদান বই নিয়ে আলোচনা করতে। এটা বিস্তারিত একটা আলোচনা করতে গেলে আজকের এই স্বল্প সময়ে পুরো চ্যাপ্টার এটা আলোচনা করা সম্ভব নয়। আমরা আজকে 1 ঘরা, 2 ঘরা পর্যন্ত আলোচনায় রাখব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে। এখন কিভাবে আমরা প্রস্তুত করব? তোমরা খতিয়ানের টিচক করেছো, নিশ্চয়ই মনে আছে। টিচকের দুটো পাশ রয়েছে, একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। আমরা জানি বাম পাশকে আমরা ডেবিট বলে থাকি এবং ডান পাশকে ক্রেডিট বলে থাকি। ঠিক একইভাবে এখানেও আমরা সেই নগদান বই করার সময় টিচকের মতো করেই ঘর করে নেব। তোমরা তোমাদের অনুশীলন বইতে দেখতে পাবে এই ছকগুলো বিস্তারিত ওখানে দেওয়া আছে। এখন 1 ঘরা নগদান বই তোমরা যে ছক দেখতে পাবে তোমাদের বইতে, ওখানে 10টি ঘর থাকবে। আবার 2 ঘরা নগদান বই প্রস্তুত করার সময়
যে ছক তোমাদের প্রস্তুত করতে হবে সেক্ষেত্রে 12টা ঘর থাকবে, এবং 3 ঘরা নগদান বই প্রস্তুত করার সময় যে ঘর তোমাদের করতে হবে সেক্ষেত্রে 14টা ঘর বা ছকে ঘর থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘরে আমরা কোথায় কি লিখব? ডেবিট পাশে 1 ঘরা নগদান বইয়ের ডেবিট পাশে 5টা এবং ক্রেডিট পাশে যথারীতি 5টা ঘর থাকবে। 2 ঘরা নগদান বইতে গিয়ে 2টো ঘর বেড়ে যাবে। সে দুটো হচ্ছে কি? আমার 1 ঘরা কেন বলা হচ্ছে, 1 ঘরা কাকে বলা হচ্ছে? 1 ঘরা বলছে সেটা কি? যেই নগদান বইয়ের ছকে 1টি করে টাকার ঘর থাকবে তাকে 1 ঘরা বলা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে 10টা ঘর থাকছে, ডেবিটে 5টা, ক্রেডিটে 5টা। কি কি সেটা? প্রথমত তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা অর্থাৎ নগদ টাকা। ঠিক একইভাবে আবার ক্রেডিট পাশেও 5টা ঘর থাকবে, মোট 10টা ঘর নিয়ে আমরা 1 ঘরা নগদান বইয়ের ছকটা প্রস্তুত করব। এখন 2 ঘরা নগদান বইতে গিয়ে আমরা 2টো ঘর বাড়ার কথা বলেছিলাম, অর্থাৎ 12টা ছক হবে, ছকে ঘর হবে, 12টা ঘর হবে। সেক্ষেত্রে আর দুটো যেটা বাড়বে সেটা হচ্ছে ব্যাংক কলাম, অর্থাৎ ডেবিট পাশে একটা ব্যাংক কলাম বাড়বে, ক্রেডিট পাশে একটা ব্যাংক কলাম বাড়িয়ে নিতে হবে, টোটালি 12টা। আচ্ছা, এখন ডেবিট পাশে আমি কোন কোন এন্ট্রিগুলো নিয়ে আসব? ডেবিট পাশে আসবে আমার সকল প্রকার আয় বা প্রাপ্তি, যত নগদ প্রাপ্তি আছে আমরা সবগুলো নগদান বইয়ের ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব, আর যত প্রকার পরিশোধ বা প্রদান আছে সেগুলো আমরা নগদান বইয়ের ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব। এক্ষেত্রে একটা প্রাসঙ্গিক কথা তোমাদের না বললেই নয়, নগদান বইতে ধারে লেনদেন কখনো অন্তর্ভুক্ত হবে না, এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা শুধু সৃজনশীল অঙ্ক করলে তো হচ্ছে না, আমাদের বহু নির্বাচনী একটা অংশ থেকে যায়। ওই বহু নির্বাচনী প্রশ্নগুলো, সঠিক উত্তরগুলো আমাদের যদি শনাক্ত করতে হয় সেক্ষেত্রে আমাদের প্রতিটা চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে শুনে পড়তে হবে। তো এই ক্ষেত্রে আমি সেই জন্য তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, নগদান বইতে সমস্ত প্রকার নগদ লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে, কোনো প্রকার ধারে লেনদেন অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও কোনো পণ্য উত্তোলন থাকলে সেটাও অন্তর্ভুক্ত হবে না, কোনো অবচয় থাকলে সেগুলো অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যে সমস্ত ট্রানজেকশনগুলো ক্যাশ হবে বা চেকের মাধ্যমে হবে, আমরা কেবলমাত্র সেই সমস্ত লেনদেনগুলোকেই আমাদের নগদান বইয়ে অন্তর্ভুক্ত করব। অন্যথায় বাকিগুলো আমরা, যেমন আমরা সবাই জানি কারবারি বাট্টা, এগুলো ধারে লেনদেন, এগুলো আসে না, এগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। অবচয় থাকলে অন্তর্ভুক্ত হবে না। আমি আবারও বলছি, কোনো প্রকার পণ্য উত্তোলন থাকলে সেগুলো অন্তর্ভুক্ত হবে না, ধারে লেনদেন অন্তর্ভুক্ত হবে না। তো এই ক্ষেত্রে আমার প্রশ্নে আমাদের উদ্দীপকে অনেক সময় এই তথ্যগুলো দিয়েও দিতে পারে তোমাদের পরীক্ষা করার জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো থেকে একটু সাবধান হতে হবে এবং এগুলো ভালোভাবে চিহ্নিত করতে জানতে হবে। আচ্ছা, আমি আশা করছি তোমরা সেগুলো পারবে। আমরা কেবলমাত্র আজকে নগদান বইতে কিভাবে আমরা পোস্টিং দেব এন্ট্রিগুলো, সেই ব্যাপারগুলো একটু ভালোভাবে খেয়াল করব। আচ্ছা, এখন যেটা বলছি, শুরুতেই একজন ব্যবসায়ী যা নিয়ে ব্যবসা শুরু করবে সেটাকে আমরা মূলধন বলে থাকি। সেই মূলধনগুলো আমরা সরাসরি ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখে, যেটা খতিয়ানে করতাম ঠিক সেভাবে ব্যালেন্স বিডি লিখে আমরা ডেবিট পাশে নগদ উদ্বৃত্তটা লিখব। এর পরবর্তীতে যদি ব্যাংক উদ্বৃত্ত থেকে থাকে, সেটা ব্যাংকের যদি ডেবিট উদ্বৃত্ত বা ব্যাংক জমার উদ্বৃত্ত হয়, সেক্ষেত্রে সেটাও আমরা ব্যালেন্স বিডি লিখে ডেবিট পাশে ব্যাংক কলামে লিখব। আর যদি কোনো কারণে ব্যাংক জমার অতিরিক্ত নিয়ে ব্যবসা শুরু করে বা ওডি বলা হয় বা ব্যাংক ওভারড্রাফট বলা হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট পাশে লিখব ব্যাংকের ঘরে। তোমরা যখন তোমাদের বইয়ের উদাহরণগুলো ভালোভাবে খেয়াল করবে এবং আজকের ক্লাসটা যদি খুব মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে তোমরা বিষয়গুলো খুব সহজেই অনুধাবন করতে পারবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে নগদান বই নগদ উদ্বৃত্তের ক্ষেত্রে সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রদর্শন করে, কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রদর্শন করে না। কিন্তু
ব্যাংক উদ্বৃত্তের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা ডেবিট উদ্বৃত্ত হতে পারে, আবার ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে। যে আমি বলেছি কিছুক্ষণ আগে, সেটা ব্যাংক জমার অতিরিক্ত হতে পারে, অর্থাৎ ব্যাংক ওভারড্রাফট হতে পারে, বা ব্যাংক জমার উদ্বৃত্ত সেটা ক্রেডিট বলে দিতে পারে ব্র্যাকেটে। তখন এটাকে আমরা ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট পাশে ব্যাংক কলামে লিখবো। এইভাবে স্টার্টিংটা করব। এর পরবর্তী যে কাজটা করতে হবে তোমাদের, সেটা হচ্ছে আমার আয় কোনগুলো সেটা খেয়াল করতে হবে। যদি সেটা কোনো লেনদেন যদি আয় হয় বা প্রাপ্তি হয়, সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে ডেবিট পাশে অন্তর্ভুক্ত করব। আর যদি পরিশোধ বা প্রদান হয়ে থাকে, সেক্ষেত্রে সেগুলোকে আমরা ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব। এক্ষেত্রে আরও একটা ইম্পর্টেন্ট কথা সেটা জানতে হবে, সেটা হচ্ছে কি, এমন দুটো এন্ট্রি আছে যেগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলে থাকি। সে দুটো জিনিস আমার কোনো আয়ও হবে না, ব্যয়ও হবে না। তাহলে সেগুলোকে আমরা কিভাবে পোস্টিং দেব? আমি বলেছি কি, আয় হলে ডেবিটে লিখবো, ব্যয় হলে ক্রেডিটে লিখবো। কিন্তু এমন দুটো এন্ট্রি আছে যেগুলো আমাদের কোনো আয়ও নয়, ব্যয়ও নয়। সে দুটোকে আমরা কন্ট্রা বলবো বা বিপরীত দাখিলা বলবো। সে দুটো এন্ট্রি কি আমাদেরকে একটু জানতে হবে। সে দুটো হচ্ছে ব্যাংকে টাকা জমা দিয়ে আসলে, কিংবা অফিসের প্রয়োজনে আবার ব্যাংক থেকে আমি টাকা উত্তোলন করে নিয়ে আসলে। এই দুটোকে আমরা কন্ট্রা বা বিপরীত দাখিলা বলে থাকি। কারণ হচ্ছে কি, এই দুটো লেনদেনের ফলে আমার একই সাথে নগদ টাকার কলাম এবং ব্যাংক টাকার কলাম দুটোকেই প্রভাবিত করছি। এবং এই টাকাটা আমি ব্যাংকে জমা দিয়ে আসার মানে এই নয় যে আমি টাকাটা খরচ করে ফেললাম, তাই আমরা পরিশোধের ঘরে লিখতে পারি না কেবল। আবার ব্যাংক থেকে যখন উত্তোলন করে নিয়ে আসি, সেটাকে আমি আয় হিসেবেও বিবেচনা করতে পারবো না। কারণ আমার টাকা আমার ক্যাশে প্রয়োজন ছিল না, ব্যাংকে রেখে আসছি, বা আবার ক্যাশে প্রয়োজন, ব্যাংক থেকে তুলে নিয়ে আসছি। সুতরাং এটা আমার আয় নয়, ব্যয় নয়, তাই এটা আমাকে দুই পাশে লিখতে হবে। অর্থাৎ এক পাশে নগদের কলাম হলে আরেক পাশে ব্যাংক কলামে লিখতে হয়। এই কারণে এগুলোকে কন্ট্রা বা বিপরীত দাখিলা বলা হয়। তাহলে দুটো কি কি বলেছি আমি? একটা হচ্ছে ব্যাংকে জমা দিয়ে আসলে, আর একটা হচ্ছে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে। এই দুটোকে আমরা কন্ট্রা এন্ট্রি হিসেবে চিহ্নিত করব। আচ্ছা, এখন একটা উদ্দীপক আমরা দেখব, এবং সেই উদ্দীপক থেকে কিভাবে একটা নগদান বই প্রস্তুত করতে হয় আমরা সে ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাব, এবং সরাসরি একটা প্র্যাকটিস করব আমরা। এবার আমরা চলো উদ্দীপকটা দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপক 1 কি বলা হয়েছে? আবির এন্টারপ্রাইজের 2020 সালের মার্চ মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। 2020 সালের মার্চের 1 তারিখ লেখা হয়েছে কি, নগদ উদ্বৃত্ত 25,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 15,000 টাকা। মার্চের 5 তারিখ বলেছে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। 7 তারিখ চেক মারফত পণ্য বিক্রয় 9,000 টাকা। 12 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1,500 টাকা। 15 তারিখ পাওনাদারকে চেকে পরিশোধ 2,500 টাকা। 20 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। 25 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা। 28 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা। এবং 30 তারিখ ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা। এ ছিল আমার উদ্দীপক, এবং পরবর্তীতে আমাদেরকে 3টে প্রশ্ন করা হয়েছে। এখন কতে কি বলেছে? নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন চিহ্নিত করো। খ, কন্ট্রা এন্ট্রিগুলোর জাবেদা দাখিলা দাও। গ, একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে উদ্দীপকটা দেখে নিলাম। তোমরা ভালো করে খেয়াল করো। এখন এখান থেকে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। তাহলে আমাকে কতে যে প্রশ্নটা করা হয়েছে, আমরা সেই প্রশ্নটার উত্তর দিতে হলে আমাকে প্রথমেই চিহ্নিত করতে হবে কোন লেনদেন নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না। আমি তোমাদেরকে
শুরুতে প্রাসঙ্গিক আলোচনায় বলেছিলাম ধারে লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না, অবচয় অন্তর্ভুক্ত হয় না, এবং কোনো পণ্য উত্তোলন থাকলে সেই ক্ষেত্রে সেটাও আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। তো তোমরা অবশ্যই খেয়াল করে দেখেছো আমার উদ্দীপকে 12 তারিখে যে কথাটা বলা হয়েছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1500 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই লেনদেনটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এবং আর যত লেনদেন দেয়া হয়েছে আমরা সবগুলো পড়ে দেখেছি যে সেখানে আর কোনো ধারে লেনদেনও নেই, অবচয়ও নেই, আর কোনো এমন কোনো লেনদেন নেই যেটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। আমরা তাহলে এটা কিভাবে লিখব উত্তরটা তোমরা সবাই জানো। আমরা 1 নং প্রশ্নের উত্তর লিখব। 1 নং প্রশ্নের উত্তর ক লিখে দেব কি 12 তারিখ 2020 সালের 12 মার্চ তারিখের লেনদেনটি, অর্থাৎ মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1500 টাকা, 1500 টাকা, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আমরা চাইলে এইভাবে বিস্তারিত লিখেও অ্যান্সারটা করতে পারি, অথবা ছক আকারে তারিখের ঘরে তারিখ, বিবরণের ঘরে এই কথাটা লিখে টাকার ঘরে টাকাটা লিখেও অ্যান্সার করতে পারি। কেউ যদি এভাবে অ্যান্সারটা করে তাকেও আমরা নাম্বার দেব, এবং কেউ যদি ছক আকারে করে তাকেও আমরা নাম্বার দেব। ক এর জন্য ছক করাটা খুব একটা বাধ্যতামূলক নয়, চাইলে তোমরা করতে পারো। যাক, তাহলে আমরা ক এর যথাযথ উত্তর পেয়ে গেলাম। এরপরে আসি আমরা খ নাম্বারে। আমার উদ্দীপকে 2টো কন্ট্রা এন্ট্রি ছিল, এবং আমার খতে কন্ট্রা এন্ট্রিগুলোর জাবেদা দিতে বলা হয়েছে। আমি শুরুতে তোমাদেরকে প্রাসঙ্গিক আলোচনায় কথাগুলো বলে রেখেছিলাম, নিশ্চয় তোমরা খেয়াল করেছো যে এন্ট্রিটা নগদ কলাম এবং ব্যাংক কলাম দুটোকেই প্রভাবিত করবে সেটাকেই আমরা কন্ট্রা বলি। আর সেগুলো কি কি? একটা হচ্ছে ব্যাংকে জমা দিয়ে আসলে, আরেকটা হচ্ছে আবার অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে আনলে। আমরা একটু খেয়াল করলে দেখব, একটা হচ্ছে 25 তারিখ যেটা ব্যাংকে জমা দেওয়া হলো 4000 টাকা, আরেকটা আছে 30 তারিখ ব্যাংক হতে উত্তোলন 6000 টাকা। আমরা দুটো কন্ট্রাক্ট পেয়ে গেলাম, এই দুটো আমাকে জাবেদা দাখিলা দিতে বলেছে। চলো আমরা জাবেদা দাখিলা দিয়ে দিই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদা দাখিলা করার সময় আমাদেরকে অবশ্যই ছক আকারে করতে হবে। আমরা তাই একটা ছক করে নিচ্ছি। আমরা জানি জাবেদার ছকে 5টি ঘর থাকে। এটা হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, খতিয়ান পৃষ্ঠা, তারিখ এবং বিবরণ। আমরা এক্ষেত্রে তারিখ, এক্ষেত্রে বিবরণ, এক্ষেত্রে খতিয়ান পৃষ্ঠা, এক্ষেত্রে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা লিখে নিলাম। এরপরে 2020, তারপরে এটা মার্চের কয় তারিখ ছিল? আমার প্রথম কন্ট্রাক্টটা ছিল ব্যাংকে জমা দেওয়া হলো 25 তারিখ। আমরা 25 তারিখ লিখে এখন লিখে দেব। আমরা যেহেতু আগের অধ্যায়গুলোতে আমরা জাবেদা আলোচনা করেছি, খতিয়ান আলোচনা করেছি, সুতরাং খুব একটা বেশি অসুবিধা হবে আমি সেটা
বিশ্বাস করছি না। তোমরা আশা করছি তোমরা সবাই এই দুটো জাবেদা দিতে পারবে। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে টাকা বেড়ে যাবে, সেজন্য আমরা সম্পদ বৃদ্ধি পেলে কি করি, ডেবিট করি। আর যে ক্ষেত্রে সম্পদ হ্রাস পাবে সেটাকে আমরা ক্রেডিট করি। এক্ষেত্রে আমরা নগদ টাকা হ্রাস পেয়েছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাই আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব। ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট লিখব। কত টাকা ছিল সেটা? 4000 টাকা। আমরা ডেবিট দিকে 4000 টাকা এবং ক্রেডিট কলামে 4000 টাকা লিখে দেব। আর কারণ লিখব, যেহেতু ব্যাংকে জমা দেয়া হলো, আমরা এতটুকুতে ক্লোজ করব। তারপরে আসছে কি, এর পরেরটা ব্যাংক হতে উত্তোলন 30 তারিখ ছিল, আমরা এটা 30 তারিখ লিখব। তাহলে এখন ব্যাংকে জমা দেওয়া হলো, যে ঘটনাটা ঘটলো, ব্যাংক থেকে আবার তুলে নিয়ে আসলে ঠিক তার উল্টো ঘটনাটা ঘটলো। তাহলে ব্যাংকে জমা দেওয়ার জন্য আমরা যে জাবেদাটা দিলাম, তুলে আনার জন্য ঠিক তার উল্টো জাবেদাটা হবে। অর্থাৎ এখন আমার নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাবে, আবার ব্যাংকে জমা টাকার পরিমাণ অর্থাৎ সম্পদ হ্রাস পাবে। তাহলে যেখানে বৃদ্ধি পাচ্ছে সেটাকে ডেবিট করবো, যেখানে হ্রাস পাচ্ছে সেখানে ক্রেডিট করবো। অর্থাৎ এখন আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা কত ছিল আমার? 6000 টাকা ছিল। আমরা টাকা কলামে টাকার অঙ্কগুলো লিখে দিলাম। এখানে আবার লিখে দেব কি, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এখানে এটা অফিসের প্রয়োজনে না বললেও, যদি ব্যক্তিগত প্রয়োজনের কথা উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব কি এটা অফিসের প্রয়োজনে। আর যখনই আমাকে ব্যক্তিগত প্রয়োজনে বলবে তখনই আমরা সেটাকে কিন্তু কন্ট্রা করব না, তখন সেটা উত্তোলন হিসাব লিখে আমরা জাবেদা দাখিলে দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমাদের আজকের চ্যাপ্টারের সাথে রিলেটেড যে বিষয়টা আমরা খুব ইম্পর্টেন্ট এবং আজকে যেটা নতুন করে শিখবো সেটা হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নে। সেটা কি বলেছে, একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। আমরা জানি কি নগদান বই 4 প্রকার, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা এবং খুচরা। তাহলে আমি এখানে কোন নগদান বইটা করব? আমাকে প্রশ্ন বলেছে কি উপযুক্ত নগদান বইটি করো। তাহলে উপযুক্ত বলতে এখানে কোন কলামকে বোঝানো হয়েছে, কি 1 ঘরা না 2 ঘরা না 3 ঘরা? 1 ঘরা বলতে আমরা বুঝি কোনটা, যে ক্ষেত্রে একটা টাকার কলাম থাকবে শুধু নগদ। আর 2 ঘরা বলতে আমরা বলছি যে ক্ষেত্রে নগদ টাকার কলামও থাকবে, ব্যাংক টাকার কলামও থাকবে। আর 3 ঘরাতে কি থাকবে, টাকার কলাম 3টা করে থাকবে। একটা হচ্ছে নগদ টাকার কলাম, আর একটা হচ্ছে ব্যাংক টাকার কলাম, আর একটা হচ্ছে বাট্টার টাকার কলাম। এই ক্ষেত্রে আমার কোনো বাট্টা ছিল না আমার উদ্দীপকে, তাই আমরা 3 ঘরার দিকে যাব না। এবং এখানে নগদ কথাও আছে, ব্যাংকের কথা উল্লেখ আছে, অর্থাৎ চেকের কথা বলা হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি কি এখানে ব্যাংক কলাম জড়িত আছে। সুতরাং আমরা অবশ্যই এখানে 2 ঘরা নগদান বই প্রস্তুত করতে হবে। এখন 2 ঘরা নগদান বই প্রস্তুত করার জন্য আমাকে প্রথমত একটা ছক করতে হবে। সেই ছকে কয়টা ঘর থাকার কথা ছিল? আমি বলেছিলাম 12টা ঘর থাকবে। তা আমরা শুরুতেই গ এর উত্তর করার জন্য একটা 12টা ঘর বিশিষ্ট একটা ছক তৈরি করে নিতে হবে। চলো আমরা তাহলে সেই ছকটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছ তোমরা, আমি বোর্ডে একটা 2 ঘরা নগদান বইয়ের ছক প্রস্তুত করেছি। এখানে বাম পাশটাকে আমরা ডেবিট এবং ডান পাশটাকে ক্রেডিট উল্লেখ করেছি। বাম পাশে আমার যথারীতি 1 2 3 4 5 6টা ঘর, ঠিক একইভাবে ক্রেডিট পাশেও অর্থাৎ ডান পাশেও 6টা করে মোট 12টা ঘর রয়েছে। আমরা যখন অঙ্কটা স্টার্ট করব, এখানে যখন মালিক কোনো মূলধন নিয়ে ব্যবসা শুরু করে অথবা এটা যদি রানিং কোনো ব্যবসা হয় তবে সেই ক্ষেত্রে তার হাতে নগদ উদ্বৃত্ত থাকতে পারে। আমরা আগে বলেছি নগদান বই কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রদর্শন করে না, সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রদর্শন করে। অর্থাৎ
আয়ের চেয়ে কখনো ব্যয় বেশি হবে না নগদের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু উভয় দিকে হতে পারে। আমার উদ্দীপকে বলেছে নগদ উদ্বৃত্ত 25,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 15,000 টাকা। সুতরাং আমরা দুটোকেই ডেবিট পাশে ব্যালেন্স কি লিখব, বিডি লিখে নগদেরটা নগদের কলামে, ব্যাংকেরটা ব্যাংকের কলামে লিখে স্টার্ট করে দিতে পারি। এদিকে আমরা তারিখটা লিখব 2020, এদিকে মার্চ, তাহলে 1 তারিখ আমরা কি লিখব, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি আমার নগদে ছিল 25,000 টাকা আর ব্যাংকে ছিল 15,000 টাকা। অর্থাৎ ঘটনাটা কি, আমার ক্যাশে 25,000 টাকা আছে এবং ব্যাংকে কত আছে, 15,000 টাকা আছে। এই টাকাগুলো নিয়ে আমরা ওই মাসের ব্যবসাটা পরিচালনা করছি। অর্থাৎ আবির এন্টারপ্রাইজ এই ব্যবসাটা তার পরিচালনা করছেন মার্চ মাসে। নগদে তার তখন ছিল 25,000 টাকা এবং ব্যাংকে জমা ছিল 15,000 টাকা। তারপর থেকে তার ওই মাসের ধারাবাহিক লেনদেনগুলো আমরা এন্ট্রি করব। 5 তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় করেছে। আমি আগে বলেছি প্রাপ্তি বা আয়গুলো ডেবিট দিকে বসবে, প্রদান বা খরচগুলো ক্রেডিট দিকে বসবে। তাহলে সে পণ্য ক্রয় করেছে, তার নিশ্চয়ই খরচ হয়েছে 5,000 টাকা, তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো। এখানেও আমরা তারিখটা লিখে নেব 2020 মার্চ, কয় তারিখ হচ্ছে, 5 তারিখ। তাহলে কি লিখবো আমরা, পণ্য ক্রয় বা ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে আমরা এটা নগদের কলামে বসাবো, যেহেতু নগদ কথার কিছু না বললে আমরা নগদ ধরবো, চেকে বললে আমরা ব্যাংকের ঘরে বসাবো। 7 তারিখ চেক মারফত পণ্য বিক্রয় করেছে। কোনো কিছু বিক্রি করলে আমরা জানি কি আয় হয়, তাহলে সুতরাং আয় হলে আমরা ডেবিট পাশে বসাবো। মার্চের 7 তারিখ সে কি করেছেন, চেক মারফত পণ্য বিক্রয় করেছে। আমরা লিখবো কি, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব লিখে চেক মারফত, যেহেতু ব্যাংকের কলামে আমরা লিখবো 9,000 টাকা। তারপরটা 12 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, যেটা আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করার কথা নয়, সুতরাং এটা আসবে না। 15 তারিখ পাওনাদারকে চেকে পরিশোধ করেছে, সুতরাং খরচ হয়েছে। আমরা 15 তারিখ লিখে পাওনাদার হিসাব লিখব, পাওনাদারকে পরিশোধ। তাহলে পাওনাদার হিসাব লিখে, যেহেতু এটা চেক মারফত পরিশোধ করেছে, আমরা ব্যাংকের কলামে লিখব কত টাকা, 2,500 টাকা। এর পরবর্তীতে 20 তারিখ বলেছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন। ব্যক্তিগত প্রয়োজনে উনি উত্তোলন করলে দুই জায়গা থেকে টাকাটা তুলতে পারে, হয়তো সেটা ব্যাংক থেকে তুলতে পারে, সেক্ষেত্রে ব্যাংকের কথা উল্লেখ থাকবে। যেহেতু এখানে ব্যাংকের কথা উল্লেখ নেই, তাহলে আমরা ধরে নিব সেটা নগদ, সুতরাং ক্রেডিট পাশে হবে। এটাও যেহেতু খরচ হয়ে গেছে, তাহলে আমরা লিখব উত্তোলন হিসাব। ব্যক্তিগত প্রয়োজনে তুললে আমরা উত্তোলন হিসাব লিখব, সেটা হচ্ছে 20 তারিখ। উত্তোলন হিসাব লিখে আমরা নগদের ঘরে লিখব 1,000 টাকা। এর পরবর্তী যেটা বলেছে 25 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। আমি তোমাদেরকে কন্ট্রার কথা বলেছি, তোমরা নিশ্চয়ই খ নম্বরে জাবেদাগুলো খেয়াল করেছিলে। প্রথম জাবেদাটা কি করেছিলাম, আমরা ব্যাংকে জমা দেওয়ার জন্য ব্যাংক হিসাব ডেবিট করেছি, নগদান হিসাব ক্রেডিট করেছি। কিন্তু নগদান বইতে লেখার সময় আমরা যেহেতু এটা নগদান বই খতিয়ান এবং জাবেদা উভয়ই, তাই আমরা এক্ষেত্রে উল্টো করে দেব। শুরুতেই এটা হচ্ছে আমার 25 তারিখ, আমরা এখানে 25 তারিখ লিখে নেব। তো এখানে লেখার সময় আমি উল্টো হিসাবটা লিখবো, ব্যাংক হিসাব জায়গায় নগদান হিসাব লিখব এবং খতিয়ান পৃষ্ঠার ঘরে অবশ্যই আমাকে কন্ট্রাস্ট সি কথাটা লিখে নিতে হবে। তাহলে নগদান হিসাব ব্যাংকের ঘরে লিখবো আমরা কত টাকা জমা দিয়েছি, 4,000 টাকা। আবার ঠিক একইভাবে আমরা ক্রেডিট পাশে 25 তারিখ ব্যাংক হিসাব লিখব, ব্যাংক হিসাব লিখে কন্ট্রাস্ট সি দেব। তাহলে নগদান হিসাব ব্যাংকের ঘরে, ব্যাংক হিসাব নগদের ঘরে টাকাটা আমরা 4,000 টাকা লিখলাম। এর পরবর্তীতে আমাকে 28 তারিখে বলেছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে। আমার যে টাকাটা ব্যাংকে জমা হয়েছে সেই টাকার উপর ব্যাংক সুদ দিয়েছে, সুতরাং আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়েছে, তাই আমি ডেবিট পাশে লিখবো। এটাকে লিখবো 28 তারিখ দিয়ে সুদ হিসাব। সুদ হিসাব লিখে অবশ্যই আমরা ব্যাংকের ঘরে লিখবো টাকাটা, যেহেতু ব্যাংকেই আমার টাকাটা বাড়ছে। এর পরবর্তীতে ব্যাংক হতে উত্তোলন বলেছে, এটা ব্যক্তিগত প্রয়োজন নয়, যেহেতু এটা আমরা কন্ট্রা দিয়েছিলাম, তাই এখানেও দুই পাশে বসাতে হবে। তাহলে আগের মতোই আমরা 30 তারিখ দিয়ে, জাবেদাটা তখন কি ছিল, আমার নগদান হিসাব ডেবিট ছিল, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল। লেখার সময় উল্টো করে লিখবো, এখানে লিখবো ব্যাংক হিসাব
ব্যাংক হিসাব দিয়ে নগদের ঘরে হবে, টাকাটা হচ্ছে আমার ৬,০০০ টাকা। আবার ঠিক একইভাবে এখানে 30 তারিখ এখানে হবে তাহলে নগদান হিসাব, এখানে কন্ট্রাস্ট সি হবে